দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্তর সংযোগ। আজকে আমাদের সাথে যুক্ত আছেন সংসদ সদস্য এম এ মান্নান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন গওহার নাঈম ওয়ারা, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন গবেষক ও লেখক, এবং যুক্ত আছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। সর্দার উদয় রায়হান, প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রথমে একটু জেনে নিতে চাই যে এই মুহূর্তের বন্যা পরিস্থিতি সবশেষ কি অবস্থা এবং কোনো ধরনের সতর্কবার্তা রয়েছে কিনা? ধন্যবাদ। আজ 24শে জুন 2024 খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চলের 4টি প্রধান নদীর 6টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিগত কয়েকদিনে পানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং দেখা যাচ্ছে যে মোটামুটি পানি কমে বিপদসীমার মোটামুটি এখন কিছুটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 3 দিনে অন্তত উদানে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এবং এর ফলে আশা করা যাচ্ছে যে পানি যে হ্রাস পাচ্ছে, এই হ্রাস পাওয়ার সামগ্রিক প্রবণতা অব্যাহত থাকবে। এবং আমরা অন্তত আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা করছি না। আশা করছি দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি মাসের শেষ দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে যেহেতু পানি এখনো কমার দিকে আছে, আশা করা যাচ্ছে যে এই মাসে অন্তত আমরা আর উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বা বড় কোনো বন্যা পরিস্থিতি হয়তো মুখোমুখি হব না। হব না হয়তো এমনটি। সামগ্রিক জি, উন্নতির আশা করছি। জি, কিন্তু আমরা এখন যেটি দেখছি যে বন্যা, সেটি খুব স্বাভাবিক, ভাটির দেশ হিসেবে বন্যা হয়ে থাকে, সেটিও স্বাভাবিক। কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখি, এবং বিশেষ করে আমাদের সহকর্মী হাবিব রহমানও বলছিলেন যে এরকম জলাবদ্ধতাও তৈরি হচ্ছে এবং সামনের দিকে এটি একটি আরো ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কার কথা হচ্ছে, এর কারণ আসলে কি? আহ, জি, আসলে আমরা দেখতে পেয়েছি যে গত বছর মানে গত মে মাসে মূলত সাইক্লোন রেমালের সময়ে অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং বলা যায় যে প্রায় 3-4 দিনে প্রায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর কি ওইদিকে। এবং তার পরবর্তী সময় আমাদের বর্ষা মৌসুম আসলে বিস্তার লাভ করেছে বাংলাদেশে, বাংলা উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশের উপর। এবং তারপরে পরেই বর্ষাকালীন বৃষ্টি শুরু হয়েছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে একটা বড় ঘটনার পরপরই আমরা আসলে তেমন কোনো গ্যাপ পাইনি বলতে পারি, যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হয়েছে। এবং যেটা আবার গত কিছুদিন আগে আবার প্রবল আকার ধারণ করে, যার ফলে আমরা গত 15, 16, 17 এই সময়টাতে সিলেট সুনামগঞ্জের দিকে বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছি। তবে যেহেতু বৃষ্টিপাতটা কখনো মানে হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে, এর ফলে হচ্ছে কি মূলত পানি নামার সময়টা এবার একটু কম পাচ্ছে। তো এটাই আমরা দেখছি একটা অন্যতম মূল কারণ, যার কারণে হয়তো বা পানি নামার সময় কম পাচ্ছে। তবে আশা করা হচ্ছে যে যেহেতু এবার বর্ষা মৌসুমে একটা মোট বৃষ্টির পরিমাণ মোটামুটি একটা মাত্রাতেই একটা মাত্রার আশেপাশেই থাকে। তো আশা করা হচ্ছে যে কোনো একটা পরবর্তী সময়ে যদি আমরা একটা বৃষ্টিপাতের একটা বড় গ্যাপ পাই, বৃষ্টিপাত পরিস্থিতি, তাহলে এই পানিটা আবারও কিছুটা হয়তো দ্রুত নেমে যেতে পারে। এখানে কি শুধু অতিবৃষ্টি বা ভারী বৃষ্টি কি একমাত্র কারণ কিনা? নিশ্চয়ই এই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। এই জায়গাটায় এম এ মান্নান, সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী, আপনার কাছে আসতে চাই। এই যে সুনামগঞ্জ এবং সিলেটে যে ধরনের পরিস্থিতি আমরা দেখছি, জলাবদ্ধতা, সেটি কি আসলে শুধু অতিবৃষ্টির কারণে, নাকি অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা সেটিও কারণ হিসেবে আপনি দেখেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আরো আলোচক যারা আছেন। আমার বাড়ি এই অঞ্চলে, আমার জন্মস্থান। এবং এই মুহূর্তে আমি এখানে বিলের মধ্যে আছি, বিলের পাড়ে। এবং গত কয়েকদিন যাবৎ আছি, পানির বাড়া, স্থিত হওয়া এবং এখন নামছে সৌভাগ্যক্রমে, সবটা আমি সরাসরি দেখছি। অনেক বাড়িঘরে মানুষ স্কুলে কলেজে আশ্রয় নিয়েছিল, তার বাড়ি যাওয়া শুরু করেছে। তার মানে পানি নামা শুরু হয়েছে। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আমি ভাটি অঞ্চলের ছেলে। এই সময় সাধারণত পানি প্রতি বছরই হয় এবং এটা অপ্রাকৃতিক কিছু নয়, হবেই কম বেশি। এবং এই অঞ্চলটা, সিলেট অঞ্চলটা, খাসিয়া গারো পাহাড়ের নিচে, উত্তরের পানি, পশ্চিমের পানি, আসাম, এমনকি চীন থেকে পানি বয়ে টয়ে ব্রহ্মপুত্র উপত্যকা, সুরমা উপত্যকা, আবহমান কালে পানি এখানে আসবেও। এখন সব পরের প্রশ্ন যেটা আমি আপনাকে বলতে চাই, যে আপনি বললেন যে এর জন্য আমাদের কাজ কতটা দায়ী। আমি ছোটবেলায় দেখেছি বন্যা হতো, কিন্তু এইভাবে আহ, বাড়িঘরে উঠা এতটা আমি লক্ষ্য করিনি। তাহলে এখন কেন হচ্ছে?
আমি এই ক্ষেত্রে কাজ করেছি পরিকল্পনা মন্ত্রণালয়ে। এইটা ঠিক, উন্নয়নের প্রতি মানুষের আগে আগ্রহ ছিল না, মানুষের ধারণাও ছিল না। আর উন্নয়নের প্রধান মানে বিষয় হলো সড়ক। এই সুনামগঞ্জের হাওর এলাকায় সড়ক নির্মাণ খুবই কষ্টের ব্যাপার, অর্থ বেশি লাগে, টাকা বেশি লাগে। কিন্তু এরপরেও আমাদের যারা বসবাস করেন তাদের রাইট, হক আছে, তারা একটা আহ, যোগাযোগ ব্যবস্থা চান, এটা অন্যায় কিছু নয়। আমি এলাকার সন্তান হিসাবে আমিও দাবি করি। এই সরকারের সময়, বিগত বর্তমান সরকারের সময়, গত 15 বছর এবং আগে প্রতি বছরই কম বেশি আমরা সড়ক নির্মাণ করছি। যদিও এটা ঠিক করা উচিত। প্রায় 3 বছর আগে যখন আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলাম, পিকনিক সভায় মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি একটি অনুশাসন দিয়েছিলেন। আমরা যেটা প্রচারও করেছিলাম যে জলাভূমি, যেগুলো প্রাকৃতিক জলাভূমি, ফ্লাড প্লেন যারা টেকনিক্যালি বলা হয়, আসবেই পানি, পানি এখানে থাকবেই আষাঢ়ের শ্রাবণে। এইসব জায়গায় যেন আর কোনো সড়ক, অল ওয়েদার সড়ক যেন নির্মাণ না করা হয়। ভেরি রাইট, এবং আমরা এটা করছি না এই মুহূর্তে। কিন্তু ইতিমধ্যে অনেক সড়ক নির্মাণ করা হয়ে গেছে, এইগুলা তো এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, নানা দিকে, নানা স্কুলে, নানা কলেজে, নানা গ্রামে, নানা বাজারে আমরা সড়ক নির্মাণ করেছি। এইগুলো এখন স্বাভাবিক প্রাকৃতিক প্রবাহ বাধা দেয়। এবং প্রথম ধাক্কা যখন পানিটা আসে, আমার অভিজ্ঞতায় বলছি, পানি বাড়ে। আমরা আক্রমণ হয় জি। এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গ্রামীণ সড়ক, যেগুলা স্থানীয় সরকার কর্তৃপক্ষ নির্মাণ করে, এগুলো ক্ষতিগ্রস্ত করে। একেবারেই এইটা তাই। একটা আপনার বিশাল আপনার ব্যাপার কথাতে এটি এবং খুব এইটা স্পষ্ট আমাদের হয়ে উঠেছে যে সবচেয়ে মানে দেখার আমরা বিষয়। আমাদের অবশ্যই উন্নয়ন কর্মকাণ্ড হবে, কিন্তু আমরা আমাদের পরিবেশ প্রতিবেশী চিন্তা করেই তো আমরা সেই উন্নয়ন কর্মকাণ্ড করব, যেন ভবিষ্যতে আমাদের যা মানুষরা রয়েছেন, জনপদ, সেটি যেন বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এই যে একটি কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ইটনা মিঠামইন, সেখানে যে সড়ক নির্মাণ করা হয়েছে, এই সড়কের কারণে বলা হচ্ছে যে সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলের দিকে বন্যা পরিস্থিতির আসলে প্রতি বছর আমরা একটু বেশি খারাপ অবস্থা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমার মত আমি বলি আপনাকে, আমি ইটনা মিঠামন যে সড়কটার কথা বলা হয়, বা সড়ক, কোনো একক সড়ক সার্বিকভাবে আমাদের জেলা ডুবাই নিয়ে আমার ধারণা। আমি বলেছি হয়তো পারে কম বেশি, কোনোটা বেশি কোনোটা কম, কিন্তু সকল সড়ক মিলে হাওর এলাকা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এই 3 জেলা বিশেষ করে, আংশিক ব্রাহ্মণবাড়িয়া, আংশিক মৌলভীবাজার, এইগুলাতে আরেকটি জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন। আমরা সাম্প্রতিক বছরগুলোতে আমরা ধান রক্ষা করার জন্য ফসল রক্ষা বাঁধ নির্মাণ করি প্রচুর পরিমাণে। আগে আমি ছোটোবেলায়, আমি বড় অঞ্চলের মানুষ, আমার পূর্বপুরুষ বড় চাষ করেছে, আমরাও করি। এইভাবে বাঁধটা দেওয়া হতো না। সরকার অনেক স্পর্শকাতর, প্রোয়েক্টিভ। সরকার মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, ফসল রক্ষার জন্য, ফসল রক্ষা বাদে হাজার কোটি টাকা আমরা ব্যয় করি। এইগুলা কিন্তু নিম্ন উচ্চতার বাঁধ, মানে প্রথম ধাক্কা আটকাবার জন্য। কিন্তু প্রথম ধাক্কার পানিটাকে ফুলিয়ে তুলে আমরা 7-8 দিন, 10 দিন সময় পাই ধান কাটার জন্য। তখন এইটা সার্বিক একটা ইন্টিগ্রেটেড প্ল্যান, কত ধান, কত পানি, কত সড়ক, এইগুলা যারা টেকনিক্যাল লোক আছেন তারা দীর্ঘদিন ব্যাপী গবেষণা করে হিসাব নিকাশ করে করতে পারেন। তবে আমার একটা কথা বলা উচিত, আমি হাওরের সন্তান। হাওরের মানুষ চিরদিন পানির তলে থাকবে এইটা আশা করা ঠিক নয়। হাওরের মানুষের ভালো জীবনের আশা ভরসা আছে। অবশ্যই হাওর আছে। জি, সড়ক জি, আপনার এই বক্তব্যের সাথে একমত। কিন্তু আপনি যেটি বলছিলেন যে যখন আসলে কোনো পরিকল্পনা হবে, কোনো প্রকল্প নেওয়া হবে, সে সময় তো সার্বিক দিক বিবেচনা করা হবে। Yes. সেটি নেতিবাচক বিষয়গুলো আসলে কতটা বড় হয়ে দাঁড়াতে পারে, সেটিও নিশ্চয়ই চিন্তা করার বিষয়। তো এটি তো আমি আসলে একটা মিনিট যদি আপনি আমাকে সময় জি, দেন, জি, 1 বলুন, বলুন। না, একটা মিনিট। এই যে সড়কগুলো আমরা নির্মাণ করেছি, আগামী তো করবো না, এটা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। আমরা অনেকে ধীরে ধীরে মানি, বাট এটা হবে না। যেগুলো নির্মাণ হয়ে গেছে, আমাদের উচিত, এটা আমি নন টেকনিক্যাল লোক বাট অভিজ্ঞতা বলছি, আরও শত শত কালভার্ট কাটা উচিত। কালভার্ট নির্মাণ করে পানির প্রবাহটার ব্যাগটা বাড়ানো দরকার।
এইগুলো সম্ভব। এইগুলা যোগাযোগকে নষ্ট না করে, মানুষের ভালো থাকার অধিকারকে নষ্ট না করে হাজার হাজার কারবার নির্মাণ করবে না। আমি আশা করব সরকার সেই কাজটা করবেন। এইটা আমার প্রস্তাবনা, আমার সুপারিশ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। গওহার নাঈম ওয়ারা, আপনার কাছে যেটি জানতে চাই, সাবেক মন্ত্রী সংসদ সদস্য এম এ মান্নান তিনি বলছিলেন যে সমস্যাগুলো চিহ্নিত করে বললেন যে তিনি আশা করছেন যে এখনো কাজ করার জায়গা রয়েছে এবং সামনের দিনে যে প্রকল্পগুলো হবে সেগুলো এই বিষয়গুলো মাথায় রেখেই হবে। আমাদের এত বছর 50 বছর ধরেও আমরা দেখেছি প্রতি বছরই বাঁধ নির্মাণে বা বাঁধ মেরামতে হাজার কোটি টাকা প্রকল্প ব্যয় করা হচ্ছে, কিন্তু তারপরও দিন দিন আমরা দেখছি পরিস্থিতি খারাপই হচ্ছে। আপনি সার্বিকভাবে এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের যে মূল সমস্যা হচ্ছে আমরা সার্বিকভাবে জিনিসটাকে দেখছি না। যারা মাছের নিয়ে কথা বলছেন তারা মাছটাকে দেখছেন, কেউ ধানটাকে দেখছেন, কিন্তু ওখানকার জীবন আমাদের সাবেক মন্ত্রী সাহেব যে কথাটা বললেন হাওড়ের মানুষ চিরকাল পানিতে থাকবে না, সেটাও একটা ভাববার বিষয়। এটা যদি তাদের দাবি হয় যে সবাই নিউ ইয়র্ক শহরের মতন বসবাস করবে, সেখানে প্রশ্ন আছে। আমাদের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে পরিবেশের উপযুক্ত করে তো আমাদের থাকতে হবে। এবং সবাই শহর মানে, আবার শহরের সংজ্ঞাও তো আমরা অনেক সময় দিই যে সিঙ্গাপুর বানাবো। সুনামগঞ্জকে যদি কেউ সিঙ্গাপুর বানাতে চায় তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। ওখানকার ইকোলজিকে দেখতে হবে, এবং সুনামগঞ্জ বা ওখানকার হাওরটা শুধু ওই এলাকার জন্য না, এটা আমাদের সারা দেশের পানি ব্যবস্থাপনার উপর একটা বড় ভূমিকা রাখে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওখানে আমরা যেমন পানি সংরক্ষণ করতে পারি, আবার সময় হলে ধান চাষ করতে পারি, এইটা আমাদের মাথার মধ্যে রেখে করতে হবে। এখন সিলেটে যে সমস্যা, এটা অনেকে এখন বলছেন যে দেখেন হাওরে পানি নাই, সিলেটে বন্যা হচ্ছে, তার মানে এই রাস্তা এটার জন্য দায়ী না। পানি কিন্তু বর্ষাকালে শুধু নদী দিয়ে যায় না, বর্ষাকালে পুরা ক্ষেতটায়, পুরা ধানের জায়গাটায় নদী হয়ে যায়, এবং হাওর দেখেছেন আপনারা, পুরাটা দিয়েই স্রোত প্রবাহ হয়। কিন্তু এখন যেটা সিলেটে হচ্ছে সেটা হচ্ছে একটা অপরিকল্পিত শহর নির্মাণের জন্য আমাদের উপশহর যেটা হচ্ছে, সেটাও একসময় নিচু জায়গা ছিল, হাওরের অংশ ছিল, সেটাকে ভরাট করে করেছি। আরো অনেক স্থাপনা তৈরি হচ্ছে যেগুলোকে আমরা জোর করে করছি, এবং এটা পানি বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আমরা না রেখে এটা করছি। তো সেই কারণে যখনই বৃষ্টি হচ্ছে আর পানি আটকে যাচ্ছে, আজকে দুদিন বৃষ্টি নাই, পানি আস্তে আস্তে কমা শুরু হয়েছে। কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমাদের একটা পরিকল্পনা নিতে হবে যাতে পানিটা চট করে বেরিয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে। এবং যদি উপশহর তৈরি হয়ে যায়, সেখানে আমাদের নতুন করে খালগুলো খনন করতে হবে, সেই পানিটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, এবং যত দ্রুত সম্ভব এটা করতে হবে। প্রত্যেক বছরে বন্যার সময় আমরা টক শো করবো আর আলোচনা করবো, সেটা তো হতে পারে না। সিলেটের জন্য এখনই, সিলেট অঞ্চলের জন্য একটা টাস্ক ফোর্স করে 1 বছরের মধ্যে একটা প্ল্যান তৈরি করে আগামী বর্ষা আসার আগেই যেন আমরা এগুলো করতে পারি, সেইভাবে আমাদের আগাতে হবে। এবং মানুষেরও একটা দায়িত্ব আছে, যারা সিলেটবাসী আছেন বা যারা সুনামগঞ্জে বসবাস করছেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে। আপনি সুরমা নদীর দুই পারে যে ধান কলগুলো, যে তাদের যে ছাই, এটা নদীর মধ্যে যাচ্ছে, এটা দেখার কেউ নাই। সুনামগঞ্জের বর্জ্য একটা অংশ নদীতে ফেলা হয়, এটা কে দেখবে? আমরা যদি প্লাস্টিক ব্যবস্থাপনা এবং এই আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ভিতরে যদি নাগরিক হিসেবে কোনো অবদান না রাখি, সবটাই তাহলে সরকারের উপর চাপাই, তাহলে খুবই ভুল হবে। জি, অবশ্যই। সামগ্রিক উদ্যোগের কথা বলেছেন, টাস্ক ফোর্সের কথা বলেছেন। এম এ মান্নান, আপনার কাছে এই প্রসঙ্গে আপনার মন্তব্য নেব। আমরা যখন বলছি যোগাযোগ ব্যবস্থায় আমরা অভূতপূর্ব উন্নয়ন করেছি এবং আপনিও বলছেন এমন একটা সময় এসেও আমাদের সব ধরনের সুযোগ থাকার পরেও আমরা যখন আসলে বৈজ্ঞানিক উপায়ে উন্নয়ন কাজগুলো করছি না, সেখানটায় এই যে টাস্ক ফোর্স গঠন করা হবে বা সামনের দিনে সেখানকার সমস্যার সমাধানও হবে আপনি আশাবাদ জানিয়েছেন, সেই আশাবাদ বাস্তবে কতখানি দেখেন? শুনেন, এই যে জনাব নাইম সাহেব বললেন যে ইমিডিয়েটলি টাস্ক ফোর্স করে আগামী বছর বন্যার আগে কিছু ব্যবস্থা গ্রহণ করা। তো আমি তার কথা সম্মান করি, কিন্তু এত দ্রুত বোধ হয় বাস্তবভাবে সম্ভব হবে না। আমাদের সামনে কিন্তু প্রচুর অতীতের কাজ আছে। সেই ক্রুক মিশন থেকে শুরু করে 50-এর দশকে জনাব নাইম সাহেবদের জন্মেরও আগে এগুলা রিপোর্ট আছে এখানে। আমাদের সরকারের বিশাল ডেল্টা প্ল্যান একটা আছে, এটার অনেক তথ্য আমাদের হাতে আছে। হাওর উন্নয়ন বোর্ডের আওতায় একটি বিশাল হাওর উন্নয়ন, আমি যখন মন্ত্রণালয়ে ছিলাম হাওরের জন্য বিশাল একটি
প্রায় 20,000 কোটি টাকার একটি প্রকল্প তখন অনুমোদিত করা হয়েছিল, প্রাথমিক অনুমোদন, বাস্তবিক অনুমোদন নয়। এইগুলো আমাদের হাতে আছে। এখানে ব্যাপারটা যেটা হয়, হ্যাঁ কিছু আছে যখন বন্যা চলে যায় আমরা ভুলে যাই, এটা হিউম্যান ফেইলিওর, শুধু আমাদের নয়, মানুষ যখন বিপদ পিছনে যায় ভুলে যায়। আমেরিকার মানুষও ভুলে, আমরাও ভুলি। যাকে দার্শনিক কথা বলে লাভ নেই, আমাদেরকে এটা স্বীকার করতেই হবে। হাওরের সন্তান হিসাবে বলছি, আমরা সুনামগঞ্জের অতীতের তুলনায় এখন ভালো আছি। আমাদের ঘরে বাড়িতে বিদ্যুৎ আছে। আমরা শহর নির্মাণ করছি না, জনাব ওয়ারাকে বলছি, আমরা শহর নির্মাণ করছি না, আমাদের বাড়িঘরগুলো একটু ভালো নির্মাণ করছি, হাট বাজারগুলো নির্মাণ করছি, কলেজ স্কুল বানাচ্ছি, হাসপাতাল বানাচ্ছি, কিছু সড়ক নির্মাণ করছি। পূর্বের সময়ের তুলনায় আমরা পেট ভরে ভাত খাচ্ছি অনেক বেশি, মাছও খাচ্ছি অনেক বেশি, আমাদের মাথা পিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে। এগুলো অস্বীকার করার বিষয় নয়। তবে গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা, প্রায় 20 ভাগ মানুষ, তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমি ব্যক্তিগত মনে করি, নন টেকনিক্যাল লোক হিসাবে, সরকার এই গরিব মানুষগুলোর জন্য বাড়িঘর নির্মাণের জন্য বিশেষ প্রকল্প হাতে নিতে পারে, পাকা প্রকল্প, পাকা কাজ করার জন্য। আর সরকার, আমি আবার বলছি অভিজ্ঞতার আলোকে, এক্সিস্টিং যত মাসের শেষ দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে যেহেতু পানি এখনো কমার দিকে আছে, আশা করা যাচ্ছে যে এই মাসে অন্তত আমরা আর উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বা বড় কোনো বন্যা পরিস্থিতি হয়তো মুখোমুখি হব না। হব না হয়তো এমনটি। সামগ্রিক উন্নতি জি আশা করছি। জি, কিন্তু আমরা এখন যেটি দেখছি যে বন্যা, সেটি খুব স্বাভাবিক, ভাটির দেশ হিসেবে বন্যা হয়ে থাকে, সেটিও স্বাভাবিক। কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখি, এবং বিশেষ করে আমাদের সহকর্মী হাবিব রহমানও বলছিলেন, যেরকম জলাবদ্ধতাও তৈরি হচ্ছে এবং সামনের দিকে এটি একটি আরো ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কার কথা হচ্ছে, এর কারণ আসলে কি? জি, আসলে আমরা দেখতে পেয়েছি যে গত বছর মানে গত মে মাসে মূলত সাইক্লোন রেমালের সময়ে অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এবং বলা যায় যে 3-4 দিনে প্রায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর কি ওইদিকে। এবং তার পরবর্তী সময় আমাদের বর্ষা মৌসুম আসলে বিস্তার লাভ করেছে বাংলাদেশে, বাংলার উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশের উপর। এবং তারপরে পরে বর্ষাকালীন বৃষ্টি শুরু হয়েছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে একটা বড় ঘটনার পরপরই আমরা আসলে তেমন কোনো গ্যাপ পাইনি বলতে পারি, যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হয়েছে, এবং যেটা আবার গত কিছুদিন আগে আবার প্রবল আকার ধারণ করে, যার ফলে আমরা গত 15, 16, 17 এই সময়টাতে সিলেট সুনামগঞ্জের দিকে বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছি। তবে যেহেতু বৃষ্টিপাতটা মানে হচ্ছে, মানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে, এর ফলে হচ্ছে কি মূলত পানি নামার সময়টা এবার একটু কম পাচ্ছে। তো এটাই আমরা দেখছি একটা অন্যতম মূল কারণ, যার কারণে হয়তো বা পানি নামার সময় কম পাচ্ছে। তবে আশা করা হচ্ছে যে যেহেতু এবার বর্ষা মৌসুমে একটা মোট বৃষ্টির পরিমাণ মোটামুটি একটা মাত্রার আশেপাশেই থাকে, তো আশা করা যাচ্ছে যে কোনো একটা পরবর্তী সময়ে যদি আমরা একটা বৃষ্টিপাতের একটা বড় গ্যাপ পাই, বৃষ্টিপাত পরিস্থিতি, তাহলে এই পানিটা আবারও কিছুটা হয়তো দ্রুত নেমে যেতে পারে। এখানে কি শুধু অতি বৃষ্টি বা ভারী বৃষ্টি কি একমাত্র কারণ কিনা? নিশ্চয়ই এই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। এই জায়গাটায় এম এ মান্নান, সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী, আপনার কাছে আসতে চাই। এই যে সুনামগঞ্জ এবং সিলেটে যে ধরনের পরিস্থিতি আমরা দেখছি, জলাবদ্ধতা, সেটি কি আসলে শুধু অতিবৃষ্টির কারণে, নাকি অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা সেটিও কারণ হিসেবে আপনি দেখেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আরও আলোচক যারা আছেন। আমার বাড়ি এই অঞ্চলে, আমার জন্মস্থান, এবং এই মুহূর্তে আমি এখানে বিলের মধ্যে আছি, বিলের পাড়ে, এবং গত কয়েকদিন যাবৎ আছি। পানির বাড়া, স্থিতু হওয়া এবং এখন নামছে সৌভাগ্যক্রমে, সবটা আমি সরাসরি দেখছি। অনেক বাড়িঘরে মানুষ স্কুলে কলেজে আশ্রয় নিয়েছিল, তার বাড়ি যাওয়া শুরু করেছে, তার মানে পানি নামা শুরু হয়েছে। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আমি ভাটি অঞ্চলের ছেলে। এই সময় সাধারণত পানি প্রতি বছরই হয়, এবং এটা অপ্রাকৃতিক কিছু নয়, হবেই কম বেশি। এবং এই অঞ্চলটা, সিলেট অঞ্চলটা, খাসিয়া গারো পাহাড়ের নিচে, উত্তরের পানি, পশ্চিমের পানি, আসাম, এমনকি চীন থেকে পানি বয়ে টয়ে ব্রহ্মপুত্র উপত্যকা, সুরমা উপত্যকা, আবহমান কালে পানি এখানে আসবেও। এখন সব পরের প্রশ্ন যেটা আমি আপনাকে বলতে চাই, যে আপনি বললেন যে এর জন্য আমাদের কাজ কতটা দায়ী। আমি ছোটোবেলায় দেখেছি বন্যা হতো, কিন্তু এইভাবে বাড়িঘরে উঠা এতটা আমি লক্ষ্য করিনি।
তাহলে এখন কেন হচ্ছে? আমি এই ক্ষেত্রে কাজ করেছি পরিকল্পনা মন্ত্রণালয়ে। এইটা ঠিক উন্নয়নের প্রতি মানুষের আগে আগ্রহ ছিল না, মানুষের ধারণাও ছিল না। আর উন্নয়নের প্রধান মানে বিষয় হলো সড়ক। এই সুনামগঞ্জের হাওর এলাকায় সড়ক নির্মাণ খুবই কষ্টের ব্যাপার, অর্থ বেশি লাগে, টাকা বেশি লাগে। কিন্তু এরপরেও আমাদের যারা বসবাস করেন তাদের রাইট হক আছে, তারা একটা আহ, যোগাযোগ ব্যবস্থা চান, এটা অন্যায় কিছু নয়। আমি এলাকার সন্তান হিসাবে আমিও দাবি করি। এই সরকারের সময়, বিগত বর্তমান সরকারের সময়, গত 15 বছর এবং আগে প্রতি বছরই কম বেশি আমরা সড়ক নির্মাণ করছি। যদিও এটা ঠিক করা উচিত। প্রায় 3 বছর আগে যখন আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলাম, পিকনিক সভায় মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি একটি অনুশাসন দিয়েছিলেন। আমরা যেটা প্রচারও করেছিলাম যে জলাভূমি, যেগুলো প্রাকৃতিক জলাভূমি, ফ্লাড প্লেন যারা টেকনিক্যালি বলা হয়, আসবেই পানি, পানি এখানে থাকবেই আষাঢ়ের শ্রাবণে। এইসব জায়গায় যেন আর কোনো সড়ক, অল ওয়েদার সড়ক যেন নির্মাণ না করা হয়। ভেরি রাইটলি, এবং আমরা এটা করছি না এই মুহূর্তে। কিন্তু ইতিমধ্যে অনেক সড়ক নির্মাণ করা হয়ে গেছে। এইগুলা তো এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, নানা দিকে, নানা স্কুলে, নানা কলেজে, নানা গ্রামে, নানা বাজারে আমরা সড়ক নির্মাণ করেছি। এইগুলো এখন স্বাভাবিক প্রাকৃতিক প্রবাহ বাধা দেয়। এবং প্রথম ধাক্কা যখন পানিটা আসে, আমার অভিজ্ঞতায় বলছি, পানি বাড়ে। আমরা আক্রমণ হয় জি। এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গ্রামীণ সড়ক, যেগুলা স্থানীয় সরকার কর্তৃপক্ষ নির্মাণ করে, এগুলো ক্ষতিগ্রস্ত করে। একেবারেই এইটা তাই। একটা আপনার বিশাল আপনার ব্যাপার কথাতে এটি এবং খুব এইটা স্পষ্ট আমাদের হয়ে উঠেছে যে সবচেয়ে মানে দেখার আমরা বিষয়। আমাদের অবশ্যই উন্নয়ন কর্মকাণ্ড হবে, কিন্তু আমরা আমাদের পরিবেশ প্রতিবেশী চিন্তা করেই তো আমরা সেই উন্নয়ন কর্মকাণ্ড করব, যেন ভবিষ্যতে আমাদের যা মানুষরা রয়েছেন জনপদ, সেটি যেন বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এই যে একটি কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ইটনা মিঠামইন, সেখানে যে সড়ক নির্মাণ করা হয়েছে, এই সড়কের কারণে বলা হচ্ছে যে সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলের দিকে বন্যা পরিস্থিতির আসলে প্রতি বছর আমরা একটু বেশি খারাপ অবস্থা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমার মত আমি বলি আপনাকে, আমি ইটনা মিঠামন যে সড়কটার কথা বলা হয়, বা আরো সড়ক, কোনো একক সড়ক সার্বিকভাবে আমাদের জেলা ডুবাই নিয়ে আমার ধারণা। আমি বলেছি হয়তো পারে কম বেশি, কোনোটা বেশি কোনোটা কম, কিন্তু সকল সড়ক মিলে হাওর এলাকা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এই 3 জেলা, বিশেষ করে আংশিক ব্রাহ্মণবাড়িয়া, আংশিক মৌলভীবাজার, এইগুলাতে আরেকটি জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন। আমরা সাম্প্রতিক বছরগুলোতে আমরা ধান রক্ষা করার জন্য ফসল রক্ষা বাঁধ নির্মাণ করি প্রচুর পরিমাণে। আগে আমি ছোটোবেলায়, আমি বড় অঞ্চলের মানুষ, আমার পূর্বপুরুষ বড় চাষ করেছে, আমরাও করি। এইভাবে বাঁধটা দেওয়া হতো না। সরকার অনেক স্পর্শকাতর, প্রোয়েক্টিভ। সরকার মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, ফসল রক্ষার জন্য, ফসল রক্ষা বাদে হাজার কোটি টাকা আমরা ব্যয় করি। এগুলা কিন্তু নিম্ন উচ্চতার বাঁধ, মানে প্রথম ধাক্কা আটকাবার জন্য। কিন্তু প্রথম ধাক্কার পানিটাকে ফুলিয়ে তুলে আমরা 7-8 দিন 10 দিন সময় পাই ধান কাটার জন্য। তখন এইটা সার্বিক একটা ইন্টিগ্রেটেড প্ল্যান, কত ধান, কত পানি, কত সড়ক, এইগুলা যারা টেকনিক্যাল লোক আছেন তারা দীর্ঘদিন ব্যাপী গবেষণা করে হিসাব নিকাশ করে করতে পারেন। তবে আমার একটা কথা বলা উচিত, আমি হাওরের সন্তান। হাওরের মানুষ চিরদিন পানির তলে থাকবে এইটা আশা করা ঠিক নয়। হাওরের মানুষের ভালো জীবনের আশা ভরসা আছে। অবশ্যই হাওর আছে। জি, সড়ক জি, আপনার এই বক্তব্যের সাথে একমত। কিন্তু আপনি যেটি বলছিলেন যে যখন আসলে কোনো পরিকল্পনা হবে, কোনো প্রকল্প নেওয়া হবে, সে সময় তো সার্বিক দিক বিবেচনা করা হবে। Yes. সেটি নেতিবাচক বিষয়গুলো আসলে কতটা বড় হয়ে দাঁড়াতে পারে, সেটিও নিশ্চয়ই চিন্তা করার বিষয়। তো এটি তো আমি আসলে একটা মিনিট যদি আপনি আমাকে সময় জি, দেন, জি, 1 মিনিট, বলুন, বলুন। না একটা মিনিট। এই যে সড়কগুলো আমরা নির্মাণ করেছি, আগামী তো করবো না, এটা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। আমরা অনেকে ধীরে ধীরে মানি, বাট এটা হবে না। যেগুলো নির্মাণ হয়ে গেছে, আমাদের উচিত, এটা আমি নন টেকনিক্যাল লোক বাট অভিজ্ঞতা বলছি, আরও শত শত কালভার্ট কাটা উচিত। কালভার্ট নির্মাণ করে পানির প্রবাহটার
ব্যাগটা বাড়ানো দরকার। এইগুলো সম্ভব। এইগুলা যোগাযোগকে নষ্ট না করে, মানুষের ভালো থাকার অধিকারকে নষ্ট না করে হাজার হাজার কারবার নির্মাণ করে, আমি আশা করব সরকার সেই কাজটা করবেন। এইটা আমার প্রস্তাবনা, আমার সুপারিশ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। গওহার নাঈম ওয়ারা, আপনার কাছে যেটি জানতে চাই, সাবেক মন্ত্রী সংসদ সদস্য এম এ মান্নান তিনি বলছিলেন যে সমস্যাগুলো চিহ্নিত করে বললেন যে তিনি আশা করছেন যে এখনো কাজ করার জায়গা রয়েছে এবং সামনের দিনে যে প্রকল্পগুলো হবে সেগুলো এই বিষয়গুলো মাথায় রেখেই হবে। আমাদের এত বছর, 50 বছর ধরেও আমরা দেখেছি প্রতি বছরই বাঁধ নির্মাণে বা বাঁধ মেরামতে হাজার কোটি টাকা প্রকল্প ব্যয় করা হচ্ছে, কিন্তু তারপরও দিন দিন আমরা দেখছি পরিস্থিতি খারাপই হচ্ছে। আপনি সার্বিকভাবে এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের যে মূল সমস্যা হচ্ছে আমরা সার্বিকভাবে জিনিসটাকে দেখছি না। যারা মাছের নিয়ে কথা বলছেন তারা মাছটাকে দেখছেন, কেউ ধানটাকে দেখছেন, কিন্তু ওখানকার জীবন আমাদের সাবেক মন্ত্রী সাহেব যে কথাটা বললেন, হাওড়ের মানুষ চিরকাল পানিতে থাকবে না, সেটাও একটা ভাববার বিষয়। এটা যদি তাদের দাবি হয় যে সবাই নিউ ইয়র্ক শহরের মতন বসবাস করবে, সেখানে প্রশ্ন আছে। আমাদের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে পরিবেশের উপযুক্ত করে তো আমাদের থাকতে হবে। এবং সবাই শহর মানে, আবার শহরের সংজ্ঞাও তো আমরা অনেক সময় দিয়েছি সিঙ্গাপুর বানাবো। সুনামগঞ্জকে যদি কেউ সিঙ্গাপুর বানাতে চায় তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। ওখানকার ইকোলজিকে দেখতে হবে, এবং সুনামগঞ্জ বা ওখানকার হাওরটা শুধু ওই এলাকার জন্য না, এটা আমাদের সারা দেশের পানি ব্যবস্থাপনার উপর একটা বড় ভূমিকা রাখে। সেটাও আমাদের মাথায় রাখতে হবে। ওখানে আমরা যেমন পানি সংরক্ষণ করতে পারি, আবার সময় হলে ধান চাষ করতে পারি, এইটা আমাদের মাথার মধ্যে রেখে করতে হবে। এখন সিলেটে যে সমস্যা, এটা অনেকে এখন বলছেন যে দেখেন হাওরে পানি নাই, সিলেটে বন্যা হচ্ছে, তার মানে এই রাস্তাটার জন্য দায়ী না। পানি কিন্তু বর্ষাকালে শুধু নদী দিয়ে যায় না, বর্ষাকালে পুরা ক্ষেতটায়, পুরা ধানের জায়গাটায় নদী হয়ে যায়, এবং হাওর দেখেছেন আপনারা, পুরাটা দিয়েই স্রোত প্রবাহ হয়। কিন্তু এখন যেটা সিলেটে হচ্ছে সেটা হচ্ছে একটা অপরিকল্পিত শহর নির্মাণের জন্য আমাদের উপশহর যেটা হচ্ছে, সেটাও একসময় নিচু জায়গা ছিল, হাওরের অংশ ছিল, সেটাকে ভরাট করে করেছি। আরো অনেক স্থাপনা তৈরি হচ্ছে যেগুলোকে আমরা জোর করে করছি, এবং এটা পানি বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আমরা না রেখে এটা করছি। তো সেই কারণে যখনই বৃষ্টি হচ্ছে আর পানি আটকে যাচ্ছে, আজকে দুদিন বৃষ্টি নাই, পানি আস্তে আস্তে কমা শুরু হয়েছে। কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমাদের একটা পরিকল্পনা নিতে হবে যাতে পানিটা চট করে বেরিয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে। এবং যদি উপশহর তৈরি হয়ে যায়, সেখানে আমাদের নতুন করে খালগুলো খনন করতে হবে, সেই পানিটা বেরিয়ে ব্যবস্থা করতে হবে, এবং যত দ্রুত সম্ভব এটা করতে হবে। প্রত্যেক বছরে বন্যার সময় আমরা টক শো করবো আর আলোচনা করবো, সেটা তো হতে পারে না। সিলেটের জন্য এখনই, সিলেট অঞ্চলের জন্য একটা টাস্ক ফোর্স করে 1 বছরের মধ্যে একটা প্ল্যান তৈরি করে আগামী বর্ষা আসার আগেই যেন আমরা এগুলো করতে পারি, সেইভাবে আমাদের আগাতে হবে। এবং মানুষেরও একটা দায়িত্ব আছে, যারা সিলেটবাসী আছেন বা যারা সুনামগঞ্জে বসবাস করছেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে। আপনি সুরমা নদীর দুই পারে যে ধান কলগুলো, যে তাদের যে ছাই, এটা নদীর মধ্যে যাচ্ছে, এটা দেখার কেউ নাই। সুনামগঞ্জের বর্জ্য একটা অংশ নদীতে ফেলা হয়, এটা কে দেখবে? আমরা যদি প্লাস্টিক ব্যবস্থাপনা এবং এই আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ভিতরে যদি নাগরিক হিসেবে কোনো অবদান না রাখি, সবটাই তাহলে সরকারের উপর চাপাই, তাহলে খুবই ভুল হবে। জি, অবশ্যই। সামগ্রিক উদ্যোগের কথা বলেছেন, টাস্ক ফোর্সের কথাও বলেছেন। এম এ মান্নান, আপনার কাছে এই প্রসঙ্গে আপনার মন্তব্য নেব। আমরা যখন বলছি যোগাযোগ ব্যবস্থায় আমরা অভূতপূর্ব উন্নয়ন করেছি, এবং আপনিও বলছেন এমন একটা সময় এসেও আমাদের সব ধরনের সুযোগ থাকার পরেও আমরা যখন আসলে বৈজ্ঞানিক উপায়ে উন্নয়ন কাজগুলো করছি না, সেখানটায় এই যে টাস্ক ফোর্স গঠন করা হবে বা সামনের দিনে সেখানকার সমস্যার সমাধানও হবে আপনি আশাবাদ জানিয়েছেন, সেই আশাবাদ বাস্তবে কতখানি দেখেন? শুনেন, এই যে জনাব নাইম সাহেব বললেন যে ইমিডিয়েটলি টাস্ক ফোর্স করে আগামী বছর বন্যার আগে কিছু ব্যবস্থা গ্রহণ করা। তো আমি তার কথা সম্মান করি, কিন্তু এত দ্রুত বোধ হয় বাস্তবভাবে সম্ভব হবে না। আমাদের সামনে কিন্তু প্রচুর অতীতের কাজ আছে। সেই ক্রুক মিশন থেকে শুরু করে 50-এর দশকে জনাব নাইম সাহেবদের জন্মেরও আগে এগুলা রিপোর্ট আছে এখানে। আমাদের সরকারের বিশাল ডেল্টা প্ল্যান একটা আছে, এটার অনেক তথ্য আমাদের হাতে আছে। হাওর উন্নয়ন বোর্ডের আওতায় একটি বিশাল হাওর উন্নয়ন, আমি যখন মন্ত্রণালয়ে ছিলাম
হাওরের জন্য বিশাল একটি প্রায় 20,000 কোটি টাকার একটি প্রকল্প তখন অনুমোদিত করা হয়েছিল, প্রাথমিক অনুমোদন, বাস্তবিক অনুমোদন নয়। এইগুলো আমাদের হাতে আছে। এখানে ব্যাপারটা যেটা হয়, হ্যাঁ কিছু আছে যখন বন্যা চলে যায় আমরা ভুলে যাই, এটা হিউম্যান ফেইলিওর। শুধু আমাদের নয়, মানুষ যখন বিপদ পিছনে যায় ভুলে যায়। আমেরিকার মানুষও ভুলে, আমরাও ভুলি। যাকে দার্শনিক কথা বলে লাভ নেই, আমাদেরকে এটা স্বীকার করতেই হবে। হাওরের সন্তান হিসাবে বলছি, আমরা সুনামগঞ্জের অতীতের তুলনায় এখন ভালো আছি। আমাদের ঘরে বাড়িতে বিদ্যুৎ আছে। আমরা শহর নির্মাণ করছি না, জনাব ওয়ারাকে বলছি, আমরা শহর নির্মাণ করছি না, আমাদের বাড়িঘরগুলো একটু ভালো নির্মাণ করছি, হাট বাজারগুলো নির্মাণ করছি, কলেজ স্কুল বানাচ্ছি, হাসপাতাল বানাচ্ছি, কিছু সড়ক নির্মাণ করছি। পূর্বের সময়ের তুলনায় আমরা পেট ভরে ভাত খাচ্ছি অনেক বেশি, মাছও খাচ্ছি অনেক বেশি, আমাদের মাথা পিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে। এগুলো অস্বীকার করার বিষয় নয়। তবে গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা, প্রায় 20 ভাগ মানুষ, তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমি ব্যক্তিগত মনে করি, নন টেকনিক্যাল লোক হিসাবে, সরকার এই গরিব মানুষগুলোর জন্য বাড়িঘর নির্মাণের জন্য বিশেষ প্রকল্প হাতে নিতে পারে, পাকা প্রকল্প, পাকা কাজ করার জন্য। আর সরকার, আমি আবার বলছি অভিজ্ঞতার লোকে, এক্সিস্টিং যত সড়ক আছে হাওড়ে, আমি চিনি, এই মন্ত্রণালয় চিনি, আমরা সড়কগুলো চিনি। এখানে অলরেডি হয়তো 20টা কালভার্ট আছে, এখানে আমি আরও 60টা কালভার্ট বানাবো, আরও 70টা কালভার্ট বানাবো। নৌকার চোটের দরকার নাই, শুধু পানি যাওয়ার জন্য। এইগুলা এগুলো আমরা পারবো, এটা একটু ভয়ঙ্কর খরচ পড়বে না। এইগুলো যদি আমরা করি, আর কিছু কিছু নদীর লুপ কাটিং করে দেই, আঁকা বাঁকা আছে, সোজা করে দেই, তাহলে পানি দ্রুত নামতে পারে। অবশ্যই। এইগুলো করলে আমরা অনেক উপকার পাবো। এই যে তবে জি, আবার বলছি, এইটা করতে গিয়ে সুনামগঞ্জের মানুষের জীবনযাত্রার প্রতি যে একটা তাদের আশা, ভালো থাকবে, উন্নয়নের অংশীদার হবে, এইটা যেন কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয়। অবশ্যই। সুনামগঞ্জের কিন্তু মানুষ, আসলে আমি জানি উন্নয়নকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি, আমাদের এই জায়গাটায় সম্ভব, নিশ্চয়ই এইটা জি, দুটাই আমরা এই জায়গাটাও আমাদের ভাববার জায়গা রয়েছে। কারণ নিশ্চয়ই ইকোসিস্টেমকে বাদ দিয়ে সেটি, বা আপনি একটু অন্য দেশের মতো করে আপনি আপনার অঞ্চলকে, যেখানটার সাথে হয়তোবা পরিবেশের কোনো মিল নেই, সেভাবে তো আসলে উন্নয়ন হবে না। অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী, সেখানকার যেটি বলছিলাম পরিবেশ প্রতিবেশ অনুযায়ী নিশ্চয়ই উন্নয়ন কাজগুলো হওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ এম এ মান্নান, সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, এবং সর্দার উদয় রায়হান, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।